সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে হায়দারবাড়ির কোলাহলকে মুছে দিল। আকাশের বুকে সূর্যের শেষ রঙিন আঁচড় কমলা, লাল আর বেগুনির মিশ্রণ মুহূর্তেই বদলে যেতে লাগল। বাতাসে দিনের উষ্ণতা কমে এসে মিশে যায় হালকা শীতলতায়। দূরের গাছগুলো ছায়ায় ঢেকে যাচ্ছে। পাখিরা ডানা ঝাপটিয়ে নিড়ে ফেরার তাড়া দেখালো। শহরের দিকে রাস্তার বাতিগুলো একে একে জ্বলে ওঠে, যেন অন্ধকারের বুকে ছোট ছোট তারার জন্ম হচ্ছে। কোথাও আজানের সুর, কোথাও মন্দিরের ঘণ্টা ধ্বনি, কিছু ঘরের ভেতর থেকে ভেসে আসা চুলার শব্দ। সব মিলিয়ে সন্ধ্যা হয়ে উঠছে এক শান্ত মায়াময় বিরতি, যেখানে দিন আর রাতের মাঝখানে মানুষ একটু থেমে নিঃশ্বাস নিতে পারে। পর্যটক এবং অন্যান্য যারা এসেছিল সবাই সন্ধ্যার আগ মুহূর্তে স্থান ত্যাগ করেছে। মীর তারা সুফিয়ানের বাড়ি থেকে যেন শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাতের পথ পাড়ি দেবে বলে তারা সন্ধ্যার পরপরই আলিমনগরের উদ্দেশ্যে বের হয়। তবে রাতে দূরপথে ভ্রমণ করার পরিকল্পনা মীরের। রাফিদ কিছুটা হলেও ভয় পাচ্ছে। সম্রাট নিষাদের বংশধররা কোথা থেকে আক্রমণ করে বসে সেই ভেবে। ভয়টা প্রকাশোক্তি করেছিল রাফিদ। মীর ভরসা চুকিয়েছিল, সাথে আহিরও। অশ্ব দৌড়াচ্ছিল দ্রুত গতিতে। তারা লাগাম টেনে ধীর পায়ে হাঁটার ওদের আহ্বান করল। অশ্বগুলো এখন ধীরস্থির পায়ে এগোচ্ছে, ফলে চারপাশ কেমন এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেছে। মনে হচ্ছে ঝোপের আড়ালে কেউ সে পথের দিকে এগিয়ে আসার জন্য ওত পেতে আছে, তাদের আক্রমণ করার জন্য। ভাবনাটা রাফিদের, কারণ প্রকৃতি যেন সেই ইশারাই করছে। আহির লাগাম ধরে বলল, আমাদের যিনি দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়তে বলেছেন তাকে কেন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহের কারণ জিজ্ঞেস করল মীর। সিন্ধুতলি গ্রাম সম্পর্কে এবং সুফিয়ান হায়দারকে তো অনেকেই চেনে, তবে উনি কেন খুঁজে পাচ্ছিলেন না? আহির খানিকটা বিভ্রান্তি নিয়ে কিছুটা উদ্ভ্রান্তের সাথে বলল। মীর তার সন্দেহের বাক্য ধরে বলল, সিন্ধুতলি আলিমনগর থেকে অনেক দূরে। আলিমনগরের কেউই সেই ঘটনা সম্পর্কে জানে না। জানলেও কেউ খুব সহজে মুখ খুলতে চাইতো না। আর সিন্ধুতলি গ্রাম এখন শহরের আওতায়। সুফিয়ান হায়দারের বাড়িটিও এক কথায় পরিত্যক্ত, তাই এই সম্পর্কে সবাই জানবে না, এটাই স্বাভাবিক। আহির বলল, তবুও আমার ওনাকে সন্দেহ হচ্ছে। মীর বলল, তোর সব কিছুতেই সন্দেহ হয়। রাফিদ তাদের কথোপকথনে যোগদান করে বলল, তোরা ওনাকে নিয়ে পড়লি কেন? আমি তো ভাবছি সুফিয়ান হায়দারের বাঁশিটিকে চুরি করল। আর সে এই বাঁশি কোথায় বসে বাজাচ্ছে? মীর আহিরকে ছেড়ে এখন রাফিদের প্রসঙ্গে বক্তব্য রাখল। বলল, আমিও চিন্তিত হয়েছি। স্বর্ণের বাঁশি, ওটার প্রতি সবার নজর থাকবে, সেটাই স্বাভাবিক। হয়তো কারো লোভ লেগেছে তাই চুরি করেছে। আহির প্রসঙ্গের আরও একটু গভীরে গেল। সব কিছুই কেমন যেন চক্রের মতো লাগছে। মনে হচ্ছে কোনো একটা সূত্রের সাথে সব কিছু জড়িত, কিন্তু আমরা সেই সূত্র দেখছি না। যেমন সুফিয়ান হায়দারের পেন্টিং, উনি কিভাবে জানলেন? আগামী দিনে ওনার সাথে কি হবে, কার সাথে দেখা হবে, কিভাবে উনি মারা যাবেন, এসব জানা তো অসম্ভব। প্রকৃতি আহিরের প্রসঙ্গের সাথে যেন থমকে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। দমকা হাওয়া বইছিল, বাতাসও যেন হঠাৎ নিশ্চুপ হয়ে গেল। তাদের আলোচনা যেন ওরাও শুনছে, কিছু বলতে চাইছে যেন, কিন্তু পারছে না। মানুষ সব সত্য না জানলেও প্রকৃতি জানে। আজ সব প্রশ্নের উত্তর যেন ওদের কাছে আছে, তবে প্রকাশ করার পথ নেই। রাত বাড়ছে। রাত বাড়ার সাথে সাথে চাঁদের আলো দেখা যাচ্ছে। খণ্ডিত চাঁদের আলো সামনের দিকে সরু পথ আলোকিত করে রেখেছে। সেই আলো ধরে এগোচ্ছে তারা। অশ্ব সামনের পথে যত পা ফেলছে ততই যেন ধোঁয়াশার মতো ধোঁয়া ঠিক তাদের দিকে এগিয়ে আসছে। নির্জন পরিবেশে রাফিদ একবার এদিক ওদিক তাকালো। রাফিদ আবিষ্কার করল,
তাকে এবং তাদের দূর থেকে কেউ দেখছে, প্রতি পদক্ষেপে নজরদারি করছে। রাফিদ কিঞ্চিৎ ভয় পেল। কণ্ঠনালী থেকে ভয়ের আভাসটা কোনোভাবে নিয়ন্ত্রণ করে মীর আহিরকে লক্ষ্য করে বলল, দ্রুত চল, রাত বাড়ছে। কোথা থেকে কে আক্রমণ করে বসে বলা যায় না। মীর রাফিদের বাক্যগুলো হাসির সাথে উড়িয়ে দিল। বলল, তুই এত ভীত আগে তো জানা ছিল না। আমরা আছি তোর সাথে, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোরা সাথে আছিস দেখেই তো ভয়। রাফিদের মুখে এরকম কথা শুনে আহির তার অশ্ব নিয়ে রাফিদের পাশাপাশি হলো। তার দিকে ঘাড় ঘুরিয়ে রেখে বলল, আমরা আছি বলে ভয়? আমার কিছু হয়ে যায় যাক, কিন্তু আমার জন্য তোদের ক্ষতি হবে তা আমি চাই না। রাফিদের কণ্ঠ মলিন শোনালো। এরূপ কথা শুনে মীর আহিরের বেশ আনন্দ হলো। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীরতায় রূপ নিচ্ছে। বলা হয় পুরুষের বন্ধুত্ব বড্ড শক্তপূর্ণ হয়। এরা একে অপরকে রক্ষা করতে কখনো কখনো নিজের জীবন অবধি উৎসর্গ করে। বৈদেশিক নাগরিক জন ডাল্টন এবং এরিসনের বন্ধুত্বের কথা প্রায় সবাই জানে। তারা দুজন ছিল ডিটেকটিভ। ডিটেকটিভ হলো এরিসনের থেকে জন ডাল্টন ছিলেন সাহসী। এমন এমন কেস উনি হাতে নিতেন যা অন্যদের দ্বারা সমাধান করা কঠিন ছিল। একবার একটা জটিল কেস এসে দাঁড়ালো তার সামনে। কেসটি ছিল মেয়ে নিয়ে, 18 বছর বয়সী এক তরুণীকে নিয়ে। ওকে কেউ কিডন্যাপ করে ভয়ানক এক জঙ্গলে রেখেছিল। কিছু সাইকো মুক্তিপণ হিসেবে চেয়েছিল মোটা অঙ্কের টাকা। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, সেই জঙ্গলে রাতে শুধুমাত্র একজনকেই টাকা নিয়ে যেতে বলা হয়েছিল। মেয়ের বাবা ঘটনাটি তাৎক্ষণিক জানিয়েছিল জন ডাল্টনকে। জন ডাল্টন টাকা নিয়ে সেই জঙ্গলে যেতে রাজি হন। কিন্তু তার এই কাজে ভরসা পাচ্ছিল না এরিসন। এরিস বারবার বলেছিল, আমিও যাব তোমার সাথে। জন ডাল্টন বাধা দেয় এবং সে একাই রওনা হয় সেই জঙ্গলের দিকে। কিন্তু এরিসন তাকে একা ছাড়েনি। সে জনকে অনুসরণ করতে করতে পৌঁছে যায় সেই জঙ্গলে। জন ডাল্টন ডিটেকটিভ বলে কিডন্যাপাররা ক্ষেপে যায়, তাদের আস্তানা দেখে ফেলে। ফলে তারা জন ডাল্টনের উপর আক্রমণ করে। এমন দৃশ্য দেখে এরিসন ঝাঁপিয়ে পড়ে জন ডাল্টনকে বাঁচাতে। এক পর্যায়ে তাদের মধ্যে লড়াই হলে এরিসন জন ডাল্টনকে গুলির হাত থেকে বাঁচাতে নিজেই কিডন্যাপারের বন্দুকের সামনে বুক পেতে দেয় এবং এরিসন সেখানেই মারা যান। জন ডাল্টনকে নিয়ে একটা বই বের হয়েছিল, আহির বইটি পড়েছে। সেখান থেকেই ঘটনাটি সে জানতে পারে। এতক্ষণ সে জন ডাল্টন এবং এরিসনকে নিয়েই ভাবছিল। রাফিদের মুখে বন্ধুকে হারানোর ভয় দেখে তার এরিসনের কথা মনে পড়ে। সেদিন মিলনের হত্যা ঘিরে আজ আহিরের আলিমনগর আসা। হয়তো সেদিন না আসলে আজকে মীরও রাফিদের মতো বন্ধু পেত না। আহির তাদের দুজনের আড়ালে তৃপ্তির হাসি দিল। দ্বিতীয়বার চোখ তুলে রাফিদ এবং মীরকে একবার দেখল। ভোর ঠিক 6:30 নাগাদ তারা বাড়িতে পৌঁছায়। মীর ও রাফিদ পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে তখন ভেতরে প্রবেশ করতেই সামনে পড়েছিল আমজাদ চৌধুরী। রাফিদ কঠিন দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়েছিল। সুফিয়ান হায়দার এবং সিলমন হায়দারকে নিয়ে প্রশ্ন করতে চেয়েছিল দ্য সাইলেন্ট ম্যানর বইটি সম্পর্কে জিজ্ঞেস করতে। সে কেন সব কিছু জেনেও এতদিন এড়িয়ে যেত। ভুলে যায় সে তখন সম্রাট নিষাদের কথা। সে তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এগিয়ে যেতেই আহির বাধা দিল। আমজাদ চৌধুরীর জায়গায় বোধহয় অন্য কেউ থাকলেও সেও হয়তো নিজের সন্তান হারাতে সত্য পরিচয় লুকাত। আহির সে ব্যাপারে নিশ্চিত। সে এক কাপ চা হাতে বারান্দায় বসে বসে ভাবছে সুফিয়ান হায়দারের কথা, ভাবছে তার বাঁশির কথা। কে আর কেনই বা কেউ বাঁশিটি চুরি করল? যদি অর্থের লোভে করত, তবে নিশ্চয়ই বাঁশিটি বিক্রি করার চেষ্টা করত। কিন্তু সেই গাইডের বক্তব্য অনুযায়ী এখনও সেই বাঁশি কেউ বাজায়, আড়ালে লুকিয়ে লুকিয়ে। কিন্তু কেন? শুধুই কি শখের বশে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে?
আহিরের মনে বেশ কয়েকটা প্রশ্ন জাগল। আপাতত উত্তর মিলছে না। দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়তে বলা অশ্বধারী লোকটি ছাদে গেছেন। আহির তার আসার পর সমস্ত ঘটনা খুলে বলেছিল ওনাকে। এরপর উনি বলেন, সিন্ধুতলি অনেক দূরের পথ, তার উপর শহরের ত্রিসীমানায়। আমার পক্ষে এত দূর গিয়ে তাদের খোঁজ করাটা সম্ভব ছিল না। আর আমিও সাধারণ একজন পাঠক, দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছিলাম। এরপর মনে কৌতূহল এবং প্রশ্ন জমাতে তোমাকে বলি এর খোঁজ করতে, কারণ তুমি একজন গোয়েন্দা, মিলন হত্যার তদন্ত করছো। ভাবলাম তুমিই পারবে এই প্রশ্নের উত্তর বের করতে। থেমে উনি তখন আবার বলেছিলেন, কখনো সময় হলে আমি যাব সেই সিন্ধুতলি, কাউকে সাথে করে। একা একা যেতে সাহস হবে না। আর তোমরা যখন গেলে আমাকে সঙ্গে করে নিয়ে। ওনার শেষ কথাটা তখন আক্ষেপের সুরে ছিল। আহির তখন বলেছিল, আমরা সব সত্য জেনে আর ধৈর্য ধরতে পারিনি। ভোর হতেই বেরিয়ে পড়ি সিন্ধুতলির উদ্দেশ্যে। অশ্বধারী লোকটি তখন বিদায় নিয়ে যেতে চেয়েছিলেন। কোথায় যাবে তার নির্দিষ্ট ঠিকানা নেই। আহির তখন দরদ দেখিয়ে বলল, আর কিছুদিন থেকে যান, আমিও এখানে অল্প কিছুদিন আছি। মিলন হত্যার তদন্ত এবং মায়ার বিয়ে হয়ে যাওয়ার পর শহরে চলে যাব। আপনিও মায়ার বিয়ে অবধি থেকে যান। অশ্বধারী দ্বিতীয় আর কোনো কথা না বলে থেকে যায় তখন। এরপর আহির ওনার নাম জিজ্ঞেস করে। উনি বললেন ওনার নাম কাবির হোসেন। আহির চা রেখে উঠে দাঁড়ালো। গন্তব্য তার ছাদ। কাবির হোসেনের সাথে সুফিয়ানের চুরি করা বাঁশিটি নিয়ে আলাপ করবে ভেবে ঘর থেকে বেখেয়ালিভাবে বের হতেই ধাক্কা লাগলো গৌরীর সাথে। গৌরী কিছুটা নুয়ে পড়ে। আহির অস্থির ভঙ্গির সাথে বলল, দুঃখিত, আমি দেখিনি। ঠিক আছো তুমি? গৌরীর মাথায় টানা ওড়নাটা পড়ে যায়। মুখের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র চুলগুলো দুই চোখের আশেপাশে পড়ে আছে। মায়া ভরা বড় দুই চোখের সাথে দৃষ্টি বিনিময় করল আহির। গৌরী আহিরের দিকে চেয়ে বলল, আপনার শরীর এত শক্ত, মনে হলো গন্ডার গুঁতো দিয়েছে, দানবের মতন। আহির শব্দ করে হেসে উঠল, স্নিগ্ধ হাসি। একজন পুরুষের হাসি এতটা সুন্দর হয় গৌরীর জানা ছিল না। মাথায় ওড়না টেনে নিল গৌরী। এরপর ওড়নার আড়াল থেকে আহিরকে দেখল। আহির হাসি থামিয়ে দিল, বলল, শোনো মেয়ে, পুরুষের হাড়েও শক্তি থাকে, তাদের দমেও তেজ থাকে। আমরা সৃষ্টি থেকেই মজবুত, আর মেয়েরা, অর্থাৎ তোমরা হলে তুলোর মতো নরম। একটু জোরে ধাক্কা দিলেই কাত হয়ে পড়ে যাবে। আমি এক্ষুনি পড়ে যেতাম, গৌরী বলল মসৃণ কণ্ঠে। আহির গৌরীর দিকে ঝুঁকে বলল, আমি ধরে নিতাম, পড়ে যেতে দিতাম না সুন্দরী। সুন্দরী বাক্যটি গৌরীর কাছে লজ্জার কারণ হলো। ঠোঁট দুটো শুকিয়ে গেল। দুই ঠোঁট এক করে ভিজিয়ে নিল। এরপর বলল, আপনাদের মালকিন নাস্তা করার জন্য নিচে ডাকছেন। এইটা বলতে এখানে আসলে? আহির দরজার সাথে হেলান দিয়ে বলল, হুম। গৌরীর দৃষ্টি নিচু, নখ খুঁড়ছে। কোনো কারণে স্থির হতে পারছে না। আহির গৌরীকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। গৌরী নিজে থেকে আবার বলল, আমি যাব। আহির এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আশ্চর্য, তোমাকে কি আমি ধরে রেখেছি? যাও। গৌরীর চোখ দুটো বড্ড দ্রুত গতিতে এলোমেলো করে ছুটে গেল আহিরের ঘর থেকে। মনে হলো তাকে পেছন থেকে কেউ ধাওয়া করছে। আহির ঘরটি থেকে বাইরে বের হয়ে গৌরীর যাওয়ার পানে দেখল। আহির ছাদে গেল না, পুনরায় ঘরে প্রবেশ করল। মুখে একরাশ নিঃশব্দ হাসি। তার হাসি দেখেছে মীর। বিছানায় উবু হয়ে শুয়ে আছে সে। ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ। চোখ দুটো লাল, গলাটা ভার। বলল, তুই গৌরীর প্রেমে পড়েছিস নিশ্চয়ই। আহির চেয়ারে বসে। এরপর বলল, হুম, বিয়ে করে নে। এখন পর্যন্ত প্রেম নিবেদনই করতে পারলাম না, আবার বিয়ে করে ফেল।
আশায় থাকতে থাকতে দেখবি অন্য কেউ তোর জায়গা দখল করে নিয়েছে। যদি ভাগ্যে থাকে তবেই প্রিয় মানুষটিকে নিজের করে পাবো, আর যদি ভাগ্যে না থাকে শত চেষ্টা করেও পাবো না। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে হয় না বন্ধু। চেষ্টা ব্যতীত কোনো কিছুই আমাদের হাতে ধরা দেবে না। মনে রাখিস, প্রচেষ্টার সংগ্রাম আমাদের সফল করে। প্রেমে সফল হওয়ার জন্য চেষ্টা দরকার। কখনো দেখবি নিজের পরিবারই বাধা হয়ে দাঁড়ায় আমাদের প্রেমের মাঝে, তখন আমাদের লড়াই করতে হয় নিজের প্রেম সফল করার জন্য। আহির বলল, তোর প্রেম সম্পর্কে দেখছি অনেক ধারণা। হুম, আমি প্রেমিক পুরুষ, তাই এসব জানতেই হয়। আহির প্রসঙ্গ পাল্টে বলল, মায়া তোর ব্যাপারে একটা কথা বলেছে। যেদিন তোর সাথে ওর প্রথম দেখা হয়, সেদিন তুই যেই জঙ্গলে ছিলিস সেখান থেকে বাঁশির সুর ভেসে এসেছিল। ও শুনেছিল। তুই কোনোভাবে বাজাসনি তো। এরপর হয়তো ওকে বোকা বানিয়েছিস। আমি মিথ্যে বলি না। আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দ নেই। সেদিন আমি বাঁশি বাজাইনি। ছিল হয়তো কোনো অচেনা বাঁশিওয়ালা, নয়তো মায়া ভুল শুনেছিল। কেননা ও এমনিতেই ভূতপ্রেত ভয় পায়। ওকে নাকি দেখা দেয়। জানি না কে বা কী ছিল। এখন আর এসব নিয়ে ভাবছি না। আপাতত মিলন হত্যার তদন্ত করব। শিগগিরই এর রহস্য উন্মোচন করব। মীর বলল, একদিকে তুই খুনিকে খুঁজবি, অন্যদিকে বিয়ে। না, ভালোই হবে। আহির বলল, তুই কোনো বিষয়ে কি সিরিয়াস হতে পারিস না? সব কিছু হেসে খেলে উড়িয়ে দিস। মীর শোয়া থেকে উঠে খাট থেকে নেমে দাঁড়ালো। খালি শরীর তার। পেটের ভাঁজগুলো দেখা যাচ্ছে। ফর্সা শরীরের কোনো কোনো অংশ লাল। মীর একটা সিগারেট ধরালো। বারান্দায় গেল টানতে টানতে। লম্বা ঠোঁটে ধোঁয়া ছেড়ে বলল, এতটুকু ক্ষুদ্র জীবনে চিন্তা চেতনা চাপ নেওয়াটা বোকামি। সমস্যা যখন আছে সমাধানও হবে। হাসি আমাদের শক্তি যোগায়। যত কষ্টই হোক এই অমূল্য হাসি ধরে রাখতে হবে। বলেই থামে মীর। এরপর মনে সুখে একটার পর একটা সুখটান দিতে থাকলো সিগারেটে। আহির মীরের সিগারেট ফোঁকা দেখে বলল, এত সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে। মীর ঠোঁট কুঁচকে বলল, যাক পুড়ে। সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে, আর কাউকে ভালোবাসলে তো অন্তর পুড়ে যায়। তোর অন্তর পুড়ছে? আহির জিজ্ঞেস করল। মীর সিগারেট ফেলে আহিরের পাশে বসে। লম্বা হাতে বিছানা থেকে শার্টটা নিয়ে পড়ল। শার্টের বোতাম দিতে দিতে বলল, কম বেশি সবার হৃদয়ে কালো দাগ আছে, তেমনি আমারও আছে। বড় হতে হতে যেদিন জানতে পেরেছি আমার মা নেই, সেদিন থেকেই হৃদয়টা পুড়ে যাচ্ছে। আহির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, মা বাবার মতো আপন কেহ নয়। থেমে মীরের দিকে দেখল। তার মুখটা যেন হঠাৎ কালচে হয়ে গেছে। আহির মীরের মায়ের কথা ক্ষণিকের জন্য ভোলাতে বলল, চল মায়ার ঘরে যাই, ওর বান্ধবীরা এসেছে। আমরা ওদের আড্ডা মহলে যোগদান করি। সকাল সবে 9টা পেরিয়েছে। বাড়িটা যেন ধীরে ধীরে জেগে উঠছে। উঠোনে আত্মীয় স্বজনদের কোলাহল। রান্নাঘর থেকে ভেসে আসছে ঘি আর এলাচের গন্ধ। মায়ার বিয়ার কদিন পরই। সেই উত্তেজনার ব্যস্ততায় পুরো বাড়ি ভরে উঠেছে। মায়ার ঘরটা এক আলাদা জগতে রূপ নিয়েছে। জানালার পর্দা সরানো, রোদ্দুর ঢুকে পড়েছে মেঝেতে। খাটের উপর গোল হয়ে বসে আছে মায়ার তার বান্ধবীরা। মাঝখানে একটা বড় থালা। রসগোল্লা, সন্দেশ আর মোয়া মিলেমিশে আছে তাতে। কেউ কেউ ইতিমধ্যে দ্বিতীয় রসগোল্লায় হাত দিয়েছে। এই মায়া, এখনও বিশ্বাস হচ্ছে না যে তুই বিয়ে করতে যাচ্ছিস? হেসে বলল তন্নি, মুখে সন্দেশ ভরতে ভরতে। মায়া হালকা হাসল। চোখে একটু লাজ, একটু অস্থিরতা। আমার তো এখনও মনে হচ্ছে সবটাই স্বপ্ন। এত লোক, এত আয়োজন, মাঝে মাঝে ভয়ও লাগে, বলল মায়া। জোর করে হাসি ফুটালো সবার সামনে।
অজানা অচেনা একজনকে বিয়ে করতে তার এতটুকু মন চাইছে না, তবুও বাধ্য হয়ে করছে আমজাদের সম্মান রক্ষার্থে। দ্বিতীয়ত মীরের উপর খানিকটা কর্ধ চেপে। সে বোঝার চেষ্টা করেনি মায়াকে। ভয় পাস কেন? জামাইবাবু তো বেশ ভালোই, চোখ টিপে বলল রিমঝিম। ঘরে হেসে ওঠার শব্দ ছড়িয়ে পড়ল। ওরা জামাইবাবুকে দেখেছে, মায়া দেখেনি। একবার জানতেও চায়নি সে কেমন দেখতে। মায়া কিছুই বলল না। জানালার বাইরে তাকিয়ে রইল। ছোটবেলার কত স্মৃতি এই ঘরটার সঙ্গে জড়িয়ে আছে। স্কুলের পরীক্ষার আগে দুশ্চিন্তা, বন্ধুদের সঙ্গে রাত জেগে গল্প, কত হাসি কান্না। আর এখনই ঘর ছেড়ে অন্য এক জীবনে পা দেবে সে। হঠাৎই বাইরে থেকে কারোর ডাক ভেসে এলো। মায়া, অতিথিরা আসছে, একটু নিচে আয় তো। এই তো শুরু। দীর্ঘশ্বাস ফেলল মায়া। তন্নি তার হাত চেপে ধরল। দেখ, আজকের এই সকালটা কিন্তু শুধু আমাদের। কদিন পর তুই ব্যস্ত থাকবি, আমরা সবাই ছড়িয়ে যাব। এই আড্ডাটা ফেলে যাস না। মায়ার চোখে একটু জল জমল। সে মাথা নাড়ল। এই মুহূর্তগুলোই তো আসল বিয়ের উপহার, যেখানে নিজের আপনার কাছের মানুষদের ছিনিয়ে নেওয়া হয়। কে কাকে ছিনিয়ে নিচ্ছে শুনি? মীরের কণ্ঠ। মায়াসহ সবাই দরজার দিকে তাকালো। মীর ঘরে প্রবেশ করে বিছানার একপাশে বসল। বাকি মেয়েরা সরে গিয়ে গুটিসুটি মেরে বসল। মায়া প্রথমে মীরকে দেখল। তার বুক খোলা শার্ট, হাতে বিদেশি ব্রেসলেট, চোখ দুটো লাল। মীরও একই সময় মায়ার দিকে তাকিয়ে বলল, কি দেখছো বিয়ের কোণে? মায়া কিছু না বলে দৃষ্টি সরিয়ে ফেলল। আহির দেখল গৌরীকে। গৌরী জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরের প্রকৃতি বেশ আকর্ষণ নিয়ে দেখছে। আহির পায়ে গিয়ে তার সন্নিকটে ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। মীর হাতে একটা রসগোল্লা তুলে নিয়ে এক মুখে খেয়ে ফেলল। মায়া অস্পষ্ট স্বরে বলল, বেহায়া, মেয়েদের মধ্যে এসে বসে পড়েছে মেঘাসা পুরুষ। মীর শুনে ফেলল মায়ার কথাগুলো। মায়ার দিকে একটু এগিয়ে কিছুটা তার সাথে ঘনিষ্ঠ হয়ে কাত হয়ে হাতের উপর দেহের ভর রেখে বলল, দুদিন পর তো তোমার বিয়েই হয়ে যাবে, তখন আর তোমাকে বিরক্ত করতে পারবো না, তাই একটু বেহায়াগিরি করছি। অসহ্য বলেই মায়া মুখ বাঁকিয়ে নিল। মীর বলল, বোন বলে ছেড়ে দিলাম, নয় দেখতে এতক্ষণে কি করি। চলে যান আমার ঘর থেকে। মায়া রাগের স্বরে বলল, ভেতর থেকে তার রাগটা ঠিক আসছে না, মিথ্যা অভিনয় হচ্ছে না। মীর ঠিক কী বলবে বুঝতে পারল না। একবার মায়ার দিকে, একবার রসগোল্লার থালার দিকে চেয়ে বলল, যাওয়ার আগে তোমাকে মিষ্টি খাইয়ে যাই। বলেই হাতে মিষ্টি তুলে নিল। মায়া খাবে না বলে মুখ ঘুরিয়ে নিল। মীর পরপর কয়েকবার বলল খেতে। মায়া নাক মুখ এক করে মুখ দ্বিতীয়বার সরিয়ে নিতেই মীর মায়ার দুই গাল চেপে ধরে মিষ্টি খাইয়ে দিল। একটা মিষ্টি পুরোটা মায়ার মুখে ভরে দিল। দৃশ্যটা দেখে বাকি মেয়েরা হেসে উঠল। আহির বলল, কাজটা ঠিক হলো না, মেয়েদের সাথে কোমল আচরণ করতে হয়। মীর বলল, কখনো কখনো জোর করেও কিছু করতে হয়, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হয়। বলেই স্থির হয়ে বসল বিছানায়। হাতে মিষ্টির রস লেগে আছে। কোথায় মুছবে ভেবে মায়ার অন্যায় মুছল। মায়া কিছুই বলল না, শুধু মীরের কাণ্ড দেখল। মুখের মিষ্টিটার সময় নিয়ে খেয়ে ফেলল। তন্নি আড্ডার মহল আরও কিছুটা জমজমাট করতে বলল, আমরা সবাই মিলে গানের আসর বসাই। মায়া ভালো গান গাইতে পারে, আজ ও আমাদের মাঝে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে। মায়া একবার মীরের দিকে চেয়ে বলল, না, আজ আমি গাইব না, গলা ঠান্ডায় বসে গেছে। মীর মায়ার রেশ টেনে বলল, মায়ার গাইতে হবে না, মায়ার বদলে আমি গিয়ে শোনাচ্ছি। শুনে মেয়েরা অবাক হলো।
ওরা একে অপরের সাথে চোখাচোখি করল। আহির বলল, তুই গানও গাইতে পারিস, দেখিস তোর সুর শুনে যেন মেয়েরা পালায় না। বলা শেষে সেও মীরের কণ্ঠে গান শোনার জন্য তৈরি হলো। মীর গলা পরিষ্কার করে গাইতে শুরু করল, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথাও পাবো না, এত প্রেম আমি কোথাও পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে। আমার সাধ্য কিবা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে। কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মীর থেমে গেল। সবাই হাঁ হয়ে রইল মীরের কণ্ঠ শুনে। মনে হচ্ছে সে একজন কণ্ঠশিল্পী। আহির মীরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে সে সর্বপ্রথম হাততালি দিয়ে উঠল, সাথে বাকিরাও দিল। মায়া ঠোঁটের ফাঁকে হাসি আনল। সে কাঁধ পাশ থেকে মীরকে মোহময় দৃষ্টিতে দেখছে।